আমরা লাস্ট দিন বৃত্ত পড়েছিলাম, বৃত্তের থিওরি অংশ। আজকে আমরা বৃত্তের বাকি অংশগুলো দেখব। তো আ আমাদের সিলেবাসে যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে, সেখানের থেকে আমরা হচ্ছে আজকের বৃত্তের ম্যাথমেটিক্যাল পার্টে যাব। তার আগে আমরা লাস্ট যেখানে ছিলাম সেখানে একটু যাই। সেখানে গিয়ে তারপর তার সাথে কিছু জিনিস আমরা একটু দেখি। আমরা লাস্ট মনে হয় যে স্পর্শক, ছেদক ওখান পর্যন্ত দেখেছিলাম। তো আমরা স্পর্শক পড়েছিলাম যে বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শক থাকবে, আর ছেদক হচ্ছে বৃত্তকে ২ টা বিন্দুতে ছেদ করতে পারে। এরপর হচ্ছে আমরা ছেদক, স্পর্শক এগুলো নিয়ে কিছু বিষয় আছে, এগুলো নিয়ে আমরা এখন কথা বলব। তো দেখেন, আমরা যখন বৃত্ত নিয়ে কথা বলছি, তো আমরা এখন ২ টা বৃত্ত বা ৩ টা বৃত্ত এরকম কয়েকটা বৃত্ত নিয়ে কথা বলব। তো আমরা যখন ২ টা বৃত্তকে যখন স্পর্শ করাবো, যখন আমরা ২ টা বৃত্তকে স্পর্শ করাবো, তো স্পর্শ আমরা ২ ভাবে করাতে পারি। একটা হচ্ছে ভিতরের দিকে, একটা হচ্ছে বাইরের দিকে। আমরা ২ টা বৃত্তকে স্পর্শ করালে ২ ভাবে স্পর্শ করাতে পারি। যেমন ধরেন আমি এখানে একটা বৃত্ত আঁকলাম। হ্যাঁ? এই বৃত্তটা আঁকলাম, আমি সাথে আরেকটা বৃত্ত নিচ্ছি। তো আমি এই ২ টা বৃত্ত যদি আমি বলি যে আ আমি স্পর্শ করাবো। ধরেন আমি আ এইখানে স্পর্শ করালাম। হ্যাঁ? এই স্পর্শটা হচ্ছে অন্তঃস্পর্শ। আমি এখন যে স্পর্শ করালাম, এই স্পর্শ হচ্ছে অন্তঃস্পর্শ। মানে একটা বৃত্ত আরেকটা বৃত্তকে ভিতরে স্পর্শ করেছে। এটা হচ্ছে অন্তঃস্পর্শ। আর আমি যদি হচ্ছে বহিঃস্পর্শ করাতে চাই, আমি যদি ধরেন বাইরে দিয়ে স্পর্শ করাই, ঠিক আছে? বাইরে দিয়ে স্পর্শ করাই। যেমন হচ্ছে আমি এরকম করে যদি নেই, এই যে এটা হচ্ছে বহিঃস্পর্শ, মানে ২ টা বৃত্ত পরস্পরকে বাইরের দিক দিয়ে স্পর্শ করছে। তাহলে এই একটা বৃত্ত যদি আরেকটা বৃত্তের ভিতর দিয়ে স্পর্শ করে সেটাকে আমরা বলি হচ্ছে অন্তঃস্পর্শ। আর এই বাইরের দিয়ে স্পর্শ করলে সেটা হচ্ছে বহিঃস্পর্শ বলি। তো আমি ধরেন এখানে হচ্ছে একটা স্পর্শক টানলাম। টানতে পারি কিন্তু। ঠিক আছে? আবার এখানে একটা স্পর্শক টানলাম। তো এই যে বহিঃস্পর্শ করালে বা অন্তঃস্পর্শ করালে আমরা যে স্পর্শক টানি, সেখানে কিছু বিষয় আছে। যেমন হচ্ছে আপনার এখানে ১ম পয়েন্টটা সবাই একটু খেয়াল করেন। ১ নম্বর পয়েন্টে বলা আছে, যদি ২ টা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে একটা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। মানে কমন একটা পয়েন্ট। আমরা যদি ধরি ২ টা বৃত্ত এই পয়েন্টে ছেদ করেছে, স্পর্শ করেছে। আমরা যদি ধরি ২ টা বৃত্ত এই পয়েন্টে স্পর্শ করেছে, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা সম্ভব। আমরা পড়েছিলাম যে বৃত্তের কোন একটা বিন্দুতে সর্বোচ্চ একটা স্পর্শক আঁকা সম্ভব। তো আমরা এখন ওই পয়েন্টটাকে একটু মডিফাই করে বললাম, যদি ২ টা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, সেক্ষেত্রে একটা স্পর্শক আঁকা সম্ভব। ২ নাম্বারটা হচ্ছে ২ টা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, ২ টা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু এবং কেন্দ্রদ্বয় একই সরলরেখায় অবস্থিত হবে। ভালো করে খেয়াল করেন, বলা হচ্ছে ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দু আর কেন্দ্রদ্বয় একই সরলরেখায় অবস্থিত হবে। স্পর্শবিন্দু মনে করেন হচ্ছে এইটা। ঠিক আছে? এখানে হচ্ছে স্পর্শবিন্দু। এইটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র। এটা ধরলাম বড় বৃত্তের কেন্দ্র। তো এই বড় বৃত্তের কেন্দ্র আর ছোট বৃত্তের যে কেন্দ্র আছে, এই সবগুলো হচ্ছে কি থাকবে? একই সরলরেখায় অবস্থান করবে। ঠিক আছে? এই যে সবগুলো হচ্ছে একটা সরলরেখায় আছে। এটা বলা হয়েছে যে ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দু ও কেন্দ্রদ্বয় একই সরলরেখায় অবস্থান করবে। এই অপশনগুলো আমার হচ্ছে উপপাদ্য প্রমাণ করার সময় কাজে লাগতে পারে। তারপর হচ্ছে আপনার এমসিকিউ থেকে ৪ টা অপশন থাকলে সেখান থেকে সঠিক উত্তরটা বের করার জন্য এই অপশনগুলো কাজে আসবে। তারপর ৩ নাম্বার যে পয়েন্ট আছে সেটা বলা আছে কি, ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ৩ টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। কি বললাম? ২ টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ৩ টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। এখন আমরা একটু দেখি আসলে কি আঁকা সম্ভব কিনা। বলা হয়েছে ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ৩ টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। আচ্ছা, সাধারণ স্পর্শক মানে কি? যেটা হচ্ছে ২ টা বৃত্তের মধ্যে কমন থাকবে, এই তো? সাধারণ স্পর্শক মানে হচ্ছে যেটা ২ টা বৃত্তের মধ্যেই কমন থাকবে। তো দেখেন আমরা কিন্তু এখানে একটা সাধারণ স্পর্শক এঁকে ফেলেছি। এই যে এখানে বলা আছে ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে। আপনারা এই চিত্রটা দেখাচ্ছি যে বহিঃস্পর্শ করলে কি হয়? দেখেন, এই যে ২ টা বৃত্ত আমরা প্রথমে হচ্ছে বহিঃস্পর্শ করালাম। করানোর পরে এখন প্রশ্ন হচ্ছে যে ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কয়টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? তাহলে একটা এই যে এই স্পর্শক আঁকলাম, এটা দেখেন ২ জায়গাতেই কমন আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা সাধারণ স্পর্শক। আবার যদি আমরা এইভাবে একটা স্পর্শক আঁকি, দেখেন তো এই স্পর্শকটা এখানেও টাচ করেছে, এখানেও টাচ করেছে। অর্থাৎ ২ টা বৃত্তকে টাচ করেছে। তাহলে আমরা বলতে পারি এইটাও একটা সাধারণ স্পর্শক। আবার যদি উপরে চিন্তা করেন আপনি, সিমিলারলি উপরে যদি চিন্তা করেন এভাবে করে, আমরা যদি উপরে আরেকটা স্পর্শক নেই, তাহলে দেখেন এই স্পর্শকটাও ২ টা বৃত্তকেই স্পর্শ করেছে। তার মানে এই যে একটা, মাঝখানের একটা, ২ টা, এই একটা, ৩ টা। এই ৩ টা স্পর্শক হচ্ছে
দুইটা বৃত্তের মধ্যে কমন স্পর্শক, আপনি আর কোনো কমন স্পর্শক এখানে আঁকতে পারবেন না। আপনি যদি এখানে আঁকেন, আঁকলে শুধু এটারই হবে, বড় বৃত্তেরই হবে, কিন্তু এটা কিন্তু কমন স্পর্শক হবে না, মানে সাধারণ স্পর্শক হবে না। তাহলে আমরা এই পয়েন্টটা বুঝতে পারলাম যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তিনটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। পরেরটা বলা হচ্ছে যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে চারটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ নাই করে তাহলে কি হবে, চারটা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। আমরা একটু দেখি আসলে কি সম্ভব কিনা। আমি ধরেন এখানে একটা বৃত্ত নিলাম, আরেকটা বৃত্ত নিলাম হচ্ছে এইখানে। হ্যাঁ, নিয়ে এখন হচ্ছে আমরা দেখব যে এই দুইটা বৃত্তের মধ্যে কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়। ১ নাম্বার দেখেন, আপনি বলতে পারেন যে আমি নিচ থেকে উপর একটা এইভাবে একটা নিব। ঠিক আছে? এইভাবে ধরেন আমি একটা নিলাম। একটু অন্যরকম, হালকা একটু ছেদের মতো হয়ে গেছে। জাস্ট ধরে নেন যে এটা একটা স্পর্শক। আবার আমি উপর থেকে একটা নিতে পারি, এভাবে সিমিলারলি আমি এখানে নিলাম একটা। এই যে ২ টা স্পর্শক। আবার আপনি এভাবে নিতে পারেন। এখান থেকে শুরু করে এইভাবে করে নিতে পারেন। এটাও কিন্তু একটা স্পর্শক। আবার আপনি নিচ থেকে ধরে এভাবে নিতে পারেন। এটাও কিন্তু একটা স্পর্শক। মানে ২ টা বৃত্ত যদি পরস্পরকে কোনো স্পর্শই না করে, অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ কোনটাই যদি না করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ম্যাক্সিমাম সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম হচ্ছে ৪ টা সাধারণ স্পর্শক আঁকতে পারবো। ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সেক্ষেত্রে আমরা ৪ টা সাধারণ স্পর্শক আঁকতে পারবো। এটা ছিল আমাদের লাস্ট পয়েন্টটা। তাহলে আশা করি আমরা এই পয়েন্টগুলো বুঝতে পেরেছি। আরো ২-৩ টা পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলো সবগুলো হচ্ছে অন্তঃস্পর্শ আর হচ্ছে বহিঃস্পর্শ নিয়ে। তাহলে আমরা কি দেখলাম যে ২ টা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, হ্যাঁ, ২ টা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে যদি ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু আর কেন্দ্রদ্বয় একই সরলরেখায় অবস্থিত হবে। বহিঃস্পর্শ করলে ৩ টা সাধারণ স্পর্শক আঁকা যাবে সর্বোচ্চ, আর স্পর্শ না করলে সর্বোচ্চ ৪ টা সাধারণ স্পর্শক আঁকা যাবে। এরপরে আমরা পরের স্লাইডে দেখি আর কি পয়েন্ট আছে। আ পরের স্লাইডে বলা আছে দেখেন, আ এই যে অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ আমরা করালাম, এইখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে। আমরা এই ম্যাথমেটিক্যাল বিষয়টা একটু দেখি। তো দেখেন, এই যে ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এই যে ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, স্পর্শ করে, হ্যাঁ? তখন আ কিছু বিষয় আছে। যেমন আমরা যদি এখানে এই কথাটা বলি, ১ম কথাটা যদি বলি যে যদি ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কি হচ্ছে, তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্বের নাম হচ্ছে কেন্দ্র দূরত্ব। ভালো করে খেয়াল করেন। ২ টা বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, এই যে এটা হচ্ছে বহিঃস্পর্শ। যদি বহিঃস্পর্শ করে তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা বলি কেন্দ্র দূরত্ব। যেমন এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। তো আপনি ধরলেন এই যে বড় বৃত্তটার ব্যাসার্ধ ধরলেন হচ্ছে R, ক্যাপিটাল R ধরেন। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরেন হচ্ছে স্মল r। ঠিক আছে? ২ টা আমরা মান ধরে নিলাম যে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল r। ২ টা মান ধরলাম। এখন আমি যদি আপনাদের বলি যে এই ২ টা কেন্দ্রের ডিসট্যান্স কত? এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত? আপনি বলবেন যে এই অংশটা প্লাস হচ্ছে এই অংশটা। অর্থাৎ এই অংশের মান হচ্ছে r, এই ছোট অংশের মান হচ্ছে স্মল r। ২ টা যোগ করলে হয় r প্লাস r। ভালো করে খেয়াল করেন। তো আমি যদি আপনাদের মান দিয়ে বলতাম যে এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৩ সেন্টিমিটার আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ২ সেন্টিমিটার, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আপনি বলতেন যে তাদের দূরত্ব হচ্ছে এইটুক ৩ আর এইটুক ২। সব মিলে হচ্ছে ৫ সেন্টিমিটার। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এইটুক r প্লাস r। তো যদি ২ টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বা আ কেন্দ্রদ্বয়ের দূরত্ব বা যেটাকে আমরা কেন্দ্র দূরত্ব বলছি, সেটা হবে কি হবে, r প্লাস r। সূত্রটা অনেক ইম্পোর্টেন্ট। এটা আমরা ম্যাথে একটু পরে পাবো। r প্লাস r। আর যদি ২ টা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এতক্ষণ বললাম বহিঃস্পর্শ। অন্তঃস্পর্শ করলে দেখেন, আমি যদি বলি ধরেন এইটুকু হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। ভালো করে খেয়াল করেন, এইটুকু হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। আর এইটুক মনে করেন ছোট বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? এই ছোট অংশটা এটুকু হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। এখন আমি যদি বলি তাদের কেন্দ্রদের দূরত্ব কত? একটা কেন্দ্র আছে এখানে, আরেকটা কেন্দ্র আছে এখানে। তাহলে তাদের দূরত্ব কিন্তু এইটুকু, এইটুকু। অর্থাৎ আপনি যদি বলেন যে এই সবটার দূরত্ব মানে বড় ব্যাসার্ধের দূরত্ব আমি যদি বলি ৫ সেন্টিমিটার, আর এই ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি আমি বলি ২ সেন্টিমিটার, তাহলে এই সবটা হচ্ছে ৫, সেখান থেকে ছোট অংশটা বাদ দিলে ২ বাদ দিলে থাকবে হচ্ছে ৩। তাহলে আমরা বলতে পারি যে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিলে, মাইনাস করলে যে অংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে ২ টা বৃত্তের কেন্দ্র দূরত্ব বা
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? বড়টা যদি আমি ধরি ক্যাপিটাল আর, ছোটটা যদি ধরি স্মল আর, তাহলে সূত্র পাওয়া যাচ্ছে হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে আমরা এখানে সিম্পলি মনে রাখলাম যে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের দূরত্ব হবে আর মাইনাস আর। এখান থেকে ম্যাথে কি কি থাকবে আপনাকে বলি। এখান থেকে ম্যাথ আসতে পারে তিন ভাবে। আপনাকে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এর মান দিয়ে দিবে, বলবে কেন্দ্রদের দূরত্ব কত। অথবা আপনাকে কেন্দ্রদের দূরত্ব দিয়ে আর সাথে একটা আর এর মান দিয়ে বলবে স্মল আর এর মান কত। স্মল আর এর মান দিবে, সাথে হচ্ছে কেন্দ্রদের দূরত্ব দিবে, বলবে হচ্ছে ক্যাপিটাল আর এর মান কত। এভাবে তিন রকম এখানে প্রশ্ন আসতে পারবে। তো আমরা হচ্ছে আহ এই যে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দেখলাম, আরেকটু দেখি যে এই বৃত্তের সাথে যদি ত্রিভুজ আসে তাহলে কি হবে, চতুর্ভুজ তারপরে কি হবে, এগুলো দেখে তারপর হচ্ছে আমরা এই যে সূত্র দুইটা, এই সূত্র দুইটার ম্যাথ করব। এর মধ্যে দেখি আপনারা মনে রাখতে পারেন কিনা সূত্রগুলো। ওকে, এখন দেখেন আমরা এতক্ষণ দুইটা বৃত্ত নিয়ে কথা বললাম, এখন আমরা একটু বৃত্তের সাথে ত্রিভুজের সম্পর্ক তৈরি করে দেখি। ঠিক আছে, বা একটা চতুর্ভুজের সম্পর্ক তৈরি করে দেখি যে বৃত্তের সাথে চতুর্ভুজ আনলে কি হবে আর একটা বৃত্তের সাথে ত্রিভুজ আনলে কি হবে, এটা আমরা একটু দেখে নিই। তো এইটা আহ, দেখার জন্য আমরা যেটা করতে পারি, আগে ত্রিভুজটা দেখি। হ্যাঁ, আগে ত্রিভুজটা দেখি। ধরেন একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বনিম্ন একটা বিন্দুতে স্পর্শ করতে পারে। ভালো করে খেয়াল করেন, প্রশ্নে বলা আছে যে মানে আমাদের এখানে উপপাদ্যে বলা আছে যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ, এটা কিন্তু একবারে ফিক্সড, এরকম হবেই হবে এরকম কিছু, যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বনিম্ন কি করতে পারে, একটা বিন্দুতে স্পর্শ করতে পারে। তো এখন যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, ধরেন আমরা যদি বাইরে একটা ত্রিভুজ নেই, ধরেন আমরা যদি বলি এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, এই ত্রিভুজের আহ এই ত্রিভুজটা হচ্ছে আমি বৃত্তের সাথে স্পর্শ করালাম। তাহলে দেখেন এই যে মিনিমাম হচ্ছে একটা বিন্দুতে স্পর্শ করতে পারবে। আর যদি আপনি বলেন আমি ম্যাক্সিমাম করাবো, মানে একটা বৃত্তের সাথে একটা ত্রিভুজকে আমি ম্যাক্সিমাম স্পর্শ করাবো, তাহলে আপনি তিনটা বিন্দুতে স্পর্শ করাতে পারবেন। মিনিমাম হচ্ছে একটা, ম্যাক্সিমাম হচ্ছে তিনটা। কিভাবে? আমি যদি এখানে বৃত্তের মাঝখানে মানে ভিতরে যদি একটা ত্রিভুজ বসাই, তাহলে দেখেন এই ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দুতে তিন জায়গাতে বৃত্তটার সাথে স্পর্শ করছে। এই যে এখানে একটা, হ্যাঁ এখানে একটা, আর এখানে একটা। তাহলে আমরা বলতে পারি যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করতে পারে, ম্যাক্সিমাম তিনটা বিন্দুতে স্পর্শ করতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে একটা চতুর্ভুজ আর একটা বৃত্ত, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা মেসেজে চ্যাট বক্সে আপনারা লিখে দিবেন যে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ মিনিমাম কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে, ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে। একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ মিনিমাম কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে আর ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে, এটা আপনারা একটু মেসেজে লিখেন এখনই। আচ্ছা, মেসেজ চলে এসেছে, আমরা একটু দেখি কে কে পেরেছেন। দুইজন। আচ্ছা, একজন বলেছেন দুইটা আর আটটা, গুড। আরেকজন বলেছেন একটি আর চারটি, একজন লিখেছেন একটি আর চারটি, একটি আর চারটি, মানে তিনজন বলেছেন একটি আর চারটি, একজন বলেছেন দুইটি, আর হচ্ছে উম আটটি। আচ্ছা ঠিক আছে, সবারটাই দেখলাম, চারজন দিয়েছেন। ওকে, আমরা একটু দেখি তাহলে যে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ এর কথা বললে কয়টা হবে। একটা বৃত্ত আর চতুর্ভুজ হচ্ছে মিনিমাম, দেখেন একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ হচ্ছে মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করতে পারবে, একই রকম মানে ত্রিভুজের মতোই, শুধু বাড়তি হবে কোনটা, বাড়তি হবে হচ্ছে আপনার এই যে আহ, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু, চারটা শীর্ষবিন্দু হওয়ার কারণে আপনার ম্যাক্সিমাম চারটা বিন্দুতে স্পর্শ করতে পারবে। আচ্ছা, আমরা হচ্ছে আঁকি একটু, এই যে একটা বৃত্ত আছে, আমি ধরেন এখানে একটা চতুর্ভুজ নিলাম। যদি আমরা এখানে একটা চতুর্ভুজ আঁকি, তাহলে এই বৃত্ত আর চতুর্ভুজ যদি আমরা স্পর্শ করাই, তাহলে হচ্ছে এই যে একটা বিন্দুতে স্পর্শ করতে পারবে। ঠিক আছে, এই যে এই বিন্দুটাতে আমরা এখানে একটু ক্লোজ করে আঁকি। ধরেন এইটা যদি ধরি যে এটা একটা চতুর্ভুজ, তাহলে এই যে বিন্দুটা, এইটা হচ্ছে আপনার একটা স্পর্শ বিন্দু, একটা স্পর্শ বিন্দু। তাহলে আমরা বলতে পারি যে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করতে পারে। আর যদি ম্যাক্সিমাম করি তাহলে হচ্ছে চারটা করা সম্ভব, মানে আমরা যদি ভিতরে একটা চতুর্ভুজ এঁকে ফেলি, তাহলে চতুর্ভুজের যে চারটা শীর্ষবিন্দু, চারটা শীর্ষবিন্দুতে চারটা স্পর্শ হবে, চারটা শীর্ষবিন্দুতে চারটা স্পর্শ। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে আহ এই যে এটা আমরা দেখলাম, এইগুলো সব ছিল স্পর্শকের কথা, অর্থাৎ আমরা গত ক্লাসে স্পর্শক পড়েছিলাম। আজকে আমরা স্পর্শক নিয়ে কিছু বিষয় দেখলাম, এরপর আমরা ছেদক নিয়ে দেখব। তো তার আগে আপনারা হচ্ছে ওই ম্যাথটা একটু করে দেন। আমরা একটু আগে যে সূত্র করেছিলাম, এই সূত্রের ম্যাথটা দেখে আপনারা পারেন কিনা।
ঠিক আছে? এই ম্যাথটা দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে। আমি ম্যাথটার অ্যান্সার দিয়েছি এইজন্য যে এই ধরনের ম্যাথগুলো কিভাবে আসতে পারে সবগুলো বোঝানোর জন্য। ১ম যে প্রশ্নটা, প্রশ্নটা বলা আছে যে ২ টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে। আমরা একটু নোট করে নিলাম মাথায়। এখানে অন্তঃস্পর্শ বলেছে, বহিঃস্পর্শ না। অন্তঃস্পর্শ মানে কি? একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আসবে। ভিতরে হলে কি হয়? মাইনাস হয়। আর বাইরে হলে প্লাস হয়। বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৬ সেন্টিমিটার। বড়টা হচ্ছে ৬ সেন্টিমিটার। এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৬। আর কেন্দ্রদের দূরত্ব, ধরেন আমি ধরলাম যে এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৬ এইটুকু, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু। এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে এইটুকু পর্যন্ত এইটুকু হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। কত দেওয়া আছে? দেয়া নাই। আর মাঝখানে কেন্দ্রদের দূরত্বটা এখানে দেয়া আছে। এটুকু দেয়া আছে হচ্ছে ২। তাহলে দেখেন সবটা হচ্ছে ৬, এই টোটালটা হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে ৬। এই ৬ থেকে যদি আপনি ২ বাদ দেন তাহলে পাওয়া যাবে বৃত্তের ব্যাসার্ধ। আবার আমি যদি বলতাম যে সবটা হচ্ছে ৬, বৃত্তের এই ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৪, তাহলে ৬ থেকে ৪ বাদ দিলে আসতো কিন্তু ২। তার মানে যদি আপনাকে আমি যেটা বলছিলাম, প্রশ্ন করতে পারে ৩ ভাবে। বলতে পারে বড় বৃত্তের ব্যাসার্ধ কত, বলতে পারে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত, বলতে পারে হচ্ছে লম্ব দূরত্ব কত বা ভূমধ্যরের দূরত্ব কত। লম্ব দূরত্ব পারে, এই জিনিসটাকে লম্ব দূরত্ব বলা যায়। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে, অর্থাৎ বড়টা থেকে যে কোনো একটা মাইনাস করলে আমরা বাকিটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি সবটা হয় ৬, সেখান থেকে যদি আপনি কেন্দ্রদের দূরত্ব মাইনাস করেন তাহলে কিভাবে পাওয়া যাবে ছোট বৃত্তের ব্যাসার্ধ। ৬ থেকে ২ বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ ৪। আবার যদি আমি ৬ থেকে আহ ছোট বৃত্তের ব্যাসার্ধ ৪ বাদ দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে লম্বদের দূরত্ব ২। এভাবে করে আপনারা যে কোনো একটা মান বের করে নিতে পারেন আমাদের আগের সূত্র থেকে। ঠিক আছে? যদি এখানে অন্তঃস্পর্শ না বলে বহিঃস্পর্শ বলতো, তখন আমরা কি করতাম? এই যে প্লাসের সূত্র আছে যে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এই সূত্র দিয়ে করতাম। তাহলে আমরা হচ্ছে সূত্র দুইটা একটু ভালো করে সবাই নোট করে রাখবো যে অন্তঃস্পর্শ করলে সূত্র হচ্ছে আর মাইনাস আর। কোনটা আর মাইনাস আর? লম্বদের দূরত্ব, মানে আমি ধরলাম ডিস্টেন্স। ডিস্টেন্স, হ্যাঁ, লম্বদের দূরত্ব আমি যদি ডি লিখি তাহলে ডি হচ্ছে আর মাইনাস আর। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? অন্তঃস্পর্শের ক্ষেত্রে। আর যদি বলি বহিঃস্পর্শের ক্ষেত্রে তখন হবে ক্যাপিটাল আর প্লাস আর। এইটুকু জাস্ট একটু মনে রাখবো। এটুকু মনে রাখলে আমরা অঙ্কগুলো করতে পারবো। আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু আমি অঙ্ক দিব। আপনাদের বৃত্ত শেষ হইলে বৃত্তের উপর একটা পরীক্ষা হবে, তখন কিন্তু আমি হচ্ছে আপনাদের এটার ম্যাথ দিব। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে যে আহ, স্পর্শ না করে ছেদ করলে কি হতো। মানে যদি আমরা বৃত্তের সাথে ত্রিভুজ ছেদ করাতাম বা হচ্ছে বৃত্তের সাথে অন্য কোনো চতুর্ভুজ ছেদ করাতাম তখন কি হতো। তো আমরা যদি বলি দুইটা বৃত্তের কথা, যদি আমরা এমনি বলি যে দুইটা বৃত্ত পরস্পরকে কয়টা বিন্দুতে ছেদ করতে পারবে। হ্যাঁ, ছেদ বললে তখন আপনার এই যে আমি যদি বলি যে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, ঠিক আছে? তো এই ছেদ করে হচ্ছে কোথায়? এই যে দুইটা বিন্দুতে ছেদ করতে পারছে। দুইটা বৃত্ত পরস্পরকে দুইটা বিন্দুতে ছেদ করতে পারছে। তো ছেদ নিয়ে তেমন কিছু এমনিতেই বৃত্ত নিয়ে আসবে না। আসবে যেটা সেটা হচ্ছে বৃত্তের সাথে ত্রিভুজের, বৃত্তের সাথে চতুর্ভুজের। এখন আপনারা বলেন যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বনিম্ন কয়টা বিন্দুতে ছেদ করতে পারে আর সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে। সবাই একটু আমাকে লিখে দেন এখনই যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম কয়টা বিন্দুতে ছেদ করে এবং ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে ছেদ করে। একটা বৃত্ত আর আহ একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম কয়টা বিন্দুতে ছেদ করে আর ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে ছেদ করে, এটা একটু কষ্ট করে লিখে দেন সবাই। চিন্তা ভাবনা করে কিন্তু লিখবেন। আচ্ছা, একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন যে দুইজন দিয়েছেন। প্রশ্ন হচ্ছে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম কয়টা বিন্দুতে ছেদ করবে আর ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে ছেদ করবে। মিনিমাম কয়টা বিন্দুতে ছেদ করবে আর ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে ছেদ করবে। ছেদ কিন্তু স্পর্শ বলি নাই, ছেদ করার কথা বলেছে। ওকে, আরো দুই তিনজন দিয়ে দেন তাড়াতাড়ি করে। যা মনে আসে লিখেন, ভুল করলে সমস্যা নাই, আমরা ভুল করেই শিখি। এটা আমাদেরই ক্লাসরুম, বাইরে কোথাও না, তো ভুল করলে সমস্যা নাই এখানে। আচ্ছা, আহ তিনজন দিয়েছেন, ফাইন। ওকে, আমরা তাহলে দেখি। অ্যান্সার দিয়েছেন তিনজন, তিনজনেরই অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হয়েছে। তো আমরা একটু দেখি যে আহ, একটা বৃত্ত আর একটা ত্রিভুজ কয়টা বিন্দুতে ছেদ করে। আমরা সরাসরি চিত্র এঁকে ফেলি, তারপর হচ্ছে আমরা দেখি। তো আমরা একটা বৃত্ত নেই, আরেকজন দিয়েছেন এখন অ্যান্সার একটা বৃত্ত আর একটা ত্রিভুজ। তো ধরেন আমি যদি একটা ত্রিভুজ আঁকতে যাই, আমি যদি একটা ত্রিভুজকে এখানে আঁকি তাহলে এরকম হবে। হ্যাঁ, যদি আমি যদি ছেদের কথা বলি, আমরা কিন্তু স্পর্শ বলছি না, ছেদ বলছি।
তো দেখেন একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম ২ টা বিন্দুতে ছেদ করবে। আপনি এরকম পারবেন না। এখানে একটা মানে মিনিমাম ২ টা বিন্দুতে ছেদ করতেই হবে। এরকম আপনি পারবেন না। এরকম যদি আপনি করতে যান, তখন কিন্তু সেটা ছেদ থাকবে না। যখন সেটা স্পর্শ হয়ে যাবে। এই যে আমি যদি এরকম করতে যাই, তখন কিন্তু সেটা ছেদ থাকবে না। তখন সেটা স্পর্শ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম ২ বিন্দুতে ছেদ করবে। মিনিমাম ২ টা বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, মেসেজটা একটু দেখি কি দিয়েছেন। আচ্ছা, এরপরে যদি আমরা বলি ম্যাক্সিমাম কয়টা হবে? ম্যাক্সিমাম হচ্ছে আপনার এই যে বৃত্তের সাথে যদি আমরা আরেকটা চতুর্ভুজ নিয়ে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ধরেন হচ্ছে এই বৃত্তটার সাথে আরেকটা চতুর্ভুজ নিলাম অন্যভাবে। আমরা হচ্ছে এই আ একটু বড় করে আঁকি। আমরা হচ্ছে এরকম করে নিলাম যে আমি এভাবে করে একটা ত্রিভুজ নিলাম। দেখেন তো এই যে ত্রিভুজটা কয়টার বিন্দুতে ছেদ করেছে? ১ টা, এখানে একটা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। এই পয়েন্টগুলো আমাদের বেসিক তৈরি করতে সাহায্য করবে। পাশাপাশি ম্যাথ যদি ঘুরিয়ে দেয়, তখন হচ্ছে আমরা এগুলো মানে সহজে ধরতে পারবো। এজন্য আমাদের এই জিনিসগুলো জানা জরুরি। তাহলে আমরা দেখলাম কি যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম ২ টা বিন্দুতে ছেদ করবে। আর মেক্সিমাম হচ্ছে কয়টা? ৬ টা বিন্দুতে ছেদ করতে পারবে। তো এখানে এটাই লেখা আছে যে একটা ত্রিভুজ আ আরেকটা এই যে এটা। একটা ত্রিভুজ আর একটা বৃত্ত মিনিমাম ২ টা বিন্দুতে ছেদ করবে। আর মেক্সিমাম হচ্ছে কয়টা বিন্দুতে ছেদ করবে? মেক্সিমাম হচ্ছে ৬ টা বিন্দুতে ছেদ করতে পারবে। করবে। চতুর্ভুজ হলে কি হবে? চতুর্ভুজ হলে মিনিমাম ২ টাই থাকবে কিন্তু মেক্সিমাম হয়ে যাবে ৮ টা। চতুর্ভুজ হলে মিনিমাম ২ টাই থাকবে কিন্তু মেক্সিমাম হলে ৮ টা হবে। কেন ৮ টা? কারণ চতুর্ভুজের শীর্ষবিন্দু ৪ টা, আবার বাহু আছে ৪ টা। একেকটা বাহু ২ টা জায়গাতে করে ছেদ করে। একেকটা বাহু ২ জায়গাতে করে ছেদ করে। আমরা একটু এঁকে দেখি তাহলে সুবিধা হবে। তো আমি একটা বৃত্ত নিলাম, সাথে হচ্ছে একটা চতুর্ভুজ নিলাম। তাহলে আমরা চতুর্ভুজ যদি একটা ছেদ করাই, তাহলে দেখেন এখানে মিনিমাম ২ টা বিন্দুতে ছেদ করছে। আর যদি আমরা একটা বৃত্তের সাথে একটা চতুর্ভুজকে মেক্সিমাম ছেদ করাতে চাই, তাহলে আমরা যদি হচ্ছে এই বৃত্তের মাঝখানে একটা চতুর্ভুজ এঁকে ফেলি, তাহলে বোঝা যাবে যে ৮ টা বিন্দুতে ছেদ করতে পারবে। এই যে দেখেন এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। তাহলে আমরা বলতে পারি যে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ মিনিমাম ২ টা বিন্দুতে ছেদ করবে, মেক্সিমাম ৮ টা বিন্দুতে ছেদ করতে পারবে। এখন আপনারা জানেন যে বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকা সম্ভব না। আমরা যদি বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকতে যাই, সেটা সামান্তরিক হবে না। সামান্তরিক থাকবে না, সেটা হয়ে যাবে চতুর্ভুজ। ঠিক আছে? বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকতে গেলে সেটা সামান্তরিক থাকে না, সেটা হচ্ছে চতুর্ভুজ হয়ে যায়। তাহলে এটা আমরা একটু বলতে পারি, এই পয়েন্টটা একটু সবাই নোট করে নিই যে বৃত্তের ভিতরে যদি সামান্তরিক আঁকতে যাই, সেটা হচ্ছে সামান্তরিক থাকবে না। তো এটা যদি বইয়ের ভাষায় বলি, তাহলে বলতে পারি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়ে যাবে। কি বললাম? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়ে যাবে। মানে আপনি বৃত্তের মধ্যে কোন সামান্তরিক আঁকতে পারবেন না। সেটা যদি আপনি সামান্তরিক আঁকতে যান, তখন সেটা হচ্ছে আয়তক্ষেত্র হয়ে যাবে। আপনি চেষ্টা করে দেখেন বাসায়। আমি এখানে আসলে আঁকা কঠিন। তারপর আমি একটু চেষ্টা করে দেখি করা যায় কিনা। তো আমি একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ? সামান্তরিক মানে কি? বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। মানে আমি যদি এরকম বিপরীত বাহুগুলো সমান রাখতে চাই, আমি বিপরীত বাহুগুলো সমান রাখতে চাবো। রাখতে চাইলে তখন কি হবে না? সামান্তরিক আর হবে না। তখন দেখা যাবে যে এই যে বাহুগুলো সমান হবে না। এখানে এই নিচের বাহুটা উপরের বাহুটা সমান হয় নাই, পাশের ২ টা বাহু সমান হয় নাই। আপনি যদি সত্যিকার অর্থেই সামুদ্রিক আঁকতে যান, তখন সেটা অবশ্যই আয়তক্ষেত্র হয়ে যাবে। আবার আপনি বৃত্তের ভিতরে রম্বস আঁকতে পারবেন না। বৃত্তের ভিতরে রম্বস আঁকতে গেলে সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। মানে বৃত্তের ভিতরে, বাইরে নিয়ে গেলে আলাদা কথা। আমি যদি এটাকে বাইরে নিয়ে যেতাম, মানে এটাকে যদি আমি বাইরের দিকে এক্সটেন্ড করতাম, তখন আলাদা কথা। তখন সামুদ্রিক আয়ত সবই আঁকা যাবে। হ্যাঁ? তখন আঁকা যাবে। কিন্তু বৃত্তের ভিতরে আপনি কি আঁকতে পারবেন না? বৃত্তের ভিতরে হচ্ছে আয়তক্ষেত্র আঁকতে হবে। সামুদ্রিক আঁকতে পারবেন না। আবার বৃত্তের ভিতরে আপনি রম্বস আঁকতে পারবেন না। বৃত্তের ভিতরে সেটা হয়ে যাবে বর্গ। তাহলে আমরা এটা মনে রাখলাম যে বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা আয়তক্ষেত্র, বৃত্তস্থ রম্বস হচ্ছে একটা বর্গক্ষেত্র। বৃত্তস্থ রম্বস হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই যে এই পয়েন্টটা। তো বৃত্ত সামান্তরিক হচ্ছে একটা আয়তক্ষেত্র, বৃত্তস্থ রম্বস হচ্ছে একটা বর্গক্ষেত্র। আর বৃত্তের ভিতরে যদি আমরা কোন একটা চতুর্ভুজ আঁকি, তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর সমষ্টি হচ্ছে, বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে ১ ডিগ্রি। এটা দিয়ে আমরা ম্যাথে পাবো এই পয়েন্টগুলো। যে বৃত্তের ভিতরে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি, তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর কি হবে? বিপরীত বাহুগুলোর সমষ্টি হবে ১৮০ ডিগ্রি। কোণগুলো, বাহু না। বিপরীত কোণগুলোর সমষ্টি হবে ১৮০ ডিগ্রি। তাহলে একটা কোণ যদি হয় ১৪০ ডিগ্রি, আরেকটা হবে ৪০ ডিগ্রি। একটা কোণ যদি হয় ১২০ ডিগ্রি, আরেকটা হবে ৬০ ডিগ্রি। মানে বিপরীত পাশে যে ২ টা কোণ আছে, সেই ২ টা কোণের সমষ্টি হবে ১৮০ ডিগ্রি। তো আমরা হচ্ছে এখানে একটা ম্যাথ দেখে ফেলি। এই এখন যে উপপাদ্যটা দেখলাম, সেটা দিয়ে একটা ম্যাথ দেখি যে বৃত্তের মধ্যে যদি আমরা কোন একটা চতুর্ভুজ আঁকি, যেকোনো একটা চতুর্ভুজ।
তাহলে চতুর্ভুজ আঁকলে এখানে বলা আছে বৃত্তে অন্তর্লিখিত, ভালো করে খেয়াল করেন, একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন, ফাইন। বলা আছে বৃত্তে অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে হচ্ছে আপনার একটু বাইরে কিছু নাই, বৃত্তস্থ বলে নাই। তো বৃত্তে অন্তর্লিখিত কোন একটা চতুর্ভুজের একটা কোণ যদি আমি জানি তাহলে বাকি আরেকটা কোণ বের করা সম্ভব। ধরেন আমি হচ্ছে এখানে যদি একটা যে কোনো একটা চতুর্ভুজ আঁকি, যে কোনো একটা চতুর্ভুজ আঁকলাম, একটু বাইরে গেলে সমস্যা নাই, চতুর্ভুজটা একটা অংশ যদি বাইরে চলে যায় তাতে কোনো সমস্যা নাই। তো এইখানে ধরেন আপনি যদি এই কোণটা জানেন, যে কোনো একটা কোণ যদি জানেন, হ্যাঁ, এইটা আর এই কোণটা দুইটা মিলে হবে 180 ডিগ্রি, অর্থাৎ দুইটা মিলে হবে 180 ডিগ্রি। আবার এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখেন আপনারা যে বৃত্তের মধ্যে কোনো একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হলে সেখানে একটা কোণ জানা থাকলে বাকিটা জানা যায়। যেমন এখানে হচ্ছে একটা 65 ডিগ্রি, তার মানে 180 থেকে 65 বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 115 ডিগ্রি, তার মানে ওই কোণটা হবে 115 ডিগ্রি। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম সেশনটা শেষ, আমরা ঠিক 5 মিনিট পরে আবার জয়েন করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তখন প্রশ্ন নিব, আপনাদের প্রশ্ন থাকলে মাথায় প্রশ্নটা রেডি করে রাখেন।